আজ পর্যন্ত জামাত ইসলাম ৭১ সালের জন্য কোনো দুঃখ প্রকাশ করছে ইভেন এই যে জাতীয় পার্টি ইলেকশন করতে চায়, লেজ নাড়াইতেছে, ক্ষমা চাইছে না এক গ্রুপ, আর এক গ্রুপ ইলেকশনের জন্য লাইন করতে চায়। তো আপনার তো জাতীয় পার্টিও বোঝেছে তারা অপরাধ করছে, কারণ অর্ধেক মন্ত্রী অর্ধেক অপোজিশন এমপি এইভাবে খেলছে না। এরা তো ফ্যাসিবাদের দোসরকে শক্তিশালী করছে ভয়ঙ্করভাবে, 14 দলের চাইতে এরা খারাপ কাজ করছে। সিট ভাগাভাগি নিয়ে কি করলো না, কি করে শেষে আমিরামি নির্বাচন হইলো না, হলো তো। তো এখন এই জন্য বলছি তারাও কিন্তু দুঃখ প্রকাশ করছে। আপনি বলতে পারেন যে জামাত ইসলামের নেতা কর্মী সমর্থক কারো কাছে শুনছেন যে ৭১ সালে জামাত ইসলাম ভুল করছে, এই কথাটা স্বীকার করছে? কেউ। তো সুতরাং কেমনে হবে? বাংলাদেশে যদি নির্বাচন করতে হয়, বাংলাদেশের সরকারের যদি দায়িত্ব নিতে হয়, বাংলাদেশ সরকার যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হয়, তাহলে বাংলাদেশকে স্বীকার করেই করতে হবে। জামাতের জন্য সব কিছু করা সম্ভব। তারা ইলেকশন করে, একবার নিরপেক্ষ নির্বাচন আলাদা একা ইলেকশন করছে, একটা সিট পাইছে, আর একবার 3টে পেয়েছে। বিএনপির সাথে নির্বাচন করে করে মন্ত্রীও হয়েছে, সিটও পেয়েছে 17-18টা। এবারে তারা ভাবছে যে আনুপাতিক নির্বাচনে যদি হয় তাহলে তারা ভোটের সংখ্যা কিন্তু প্রত্যেক আসনে 20,000, 30,000, 40,000 আছে। কত পার্সেন্ট হতে পারে তাদের? হ্যাঁ, তো ধরেন সব মিলে ধরেন আমি ম্যাক্সিমাম 10%, আগে তো ধরা হতো 3%। হ্যাঁ, 30 জন হইচই করলো, আর ওই যে অন্য সবাই এসে হইচই করবে, তখন কি করবেন? আমার বক্তব্য হচ্ছে যে অর্থাৎ আপনার পার্লামেন্টে বেশি সংখ্যক সিট পাওয়া, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে আমি তো অলিখিতভাবে সরকারেই আছি, এনসিপিও আছে, জামাতও আছে, সুতরাং নির্বাচন পিছালে সমস্যা কি? দাবি মানো, নাহলে নির্বাচন হলো না, হবে না। কিন্তু ওনারা এখানেই ওনাদের, আমি বলবো যে রাজনীতিবিদ হিসাবে ওনাদের এটা কল্পনাটা ভুল। কারণ হচ্ছে নির্বাচন যদি না হয়, নির্বাচনের শূন্যতা যদি তৈরি হয়, এবং নির্বাচনে যদি অন্য শূন্যতা, তো শূন্য থাকবে না, কেউ যদি পূরণ করে, তাহলে এই জামাত এবং এনসিপি প্রথম আপনার বিপদে পড়বে। হ্যাঁ, এখানে কিন্তু অন্য দল পড়বে না। সেটা কিরকম একটু বলুন তো। হ্যাঁ, কেন? বিচার হবে, অনেক ক্রাইম করে রাখছে। যেমন ধরেন আপনি 2024 সালে গণহত্যার বিচার করবেন, এবং আমরাও চাই, তাহলে 71-এর গণহত্যার বিচার চাইবেন না কেন, করবেন না কেন? সেখানে তো জামাত ইসলাম প্রাদেশিক পরিষদের 4টে মন্ত্রী ছিল, সিদ্ধান্ত নিয়ে বলেছে আমরা পাকিস্তানের ইয়াহিয়া খানের আর্মিকে হেল্প। এখন কি আসলে জামাতের মধ্যে এরকম কেউ আছে যাদের বিচার করা যায়? কেউ কি বলছে, স্বীকার করছে? জামাতের ভিতরে জামাত ইসলামের যে মিটিং হলো সরারদুদ্দনে, তারা দাবি করছেন দল হিসেবে জামাত ইসলামের দল হিসেবেই বলতেছি। ও আচ্ছা, দল হিসেবে আপনি সরারদুদ্দনে যে সভা করছে, জামাতের আপনার সাধারণ সম্পাদক বলছে যে বাংলাদেশের ইতিহাসে এত বড় মিটিং হয় নাই। আর আগে ওটা রেস করছিল, অনেক তো গাছ ছিল না, স্থাপনা ছিল না, 8.5 কোটি লোক, 7.5 কোটি লোক ছিল। 7ই মার্চের ভাষণে ওই মাঠ পুরো পূর্ণ হয়েছে। উনার হয়তো জন্ম হয় নাই, উনি দেখেন নাই, আমরা দেখছি। ওই জায়গায় 4 ঘন্টা ট্রেন বুক করে, বাস বুক করে লোক আনে ভরছে, বাকি জায়গা 4 ঘন্টা গজল, নাচ, হাম, অনেক কিছু হয়েছে। জাতীয় সঙ্গীত পড়তে পারতো না? পড়তে পারতো, পরে নাই তো। জাতীয় পতাকা উত্তোলন হতে পারতো তো, এত বড় একটা অনুষ্ঠান করে নাই তো। তো বাংলাদেশে বিশ্বাস করে এটার তো উদাহরণ লাগবে। উদাহরণটা কোথায়? আপনি বলেন, বিএনপি মিটিং করলে পার্টি সঙ্গীত কয়, বিএনপি করলে জাতীয় সঙ্গীত গায়, ওনারাও কয় বড় বড় হলে। আমি তো এবি পার্টির মিটিংয়ে পর্যন্ত আমি দাওয়াত করতে গেছি, সেখানেও তো হয়েছে, জাতীয় সঙ্গীত গাইছে। তো জামাত ইসলামের মিটিংয়ে নাই। জাতীয় সঙ্গীত না গাওয়ার কারণটা কি মনে করেন আজিজ ভাই? ওরা বিশ্বাস করে না। বাংলাদেশের এখন শোনেন, আমার ক্যারিয়ার শুরু বাংলাদেশ অবজারভার, হামিদুল্লাহ চৌধুরী বালিক, তাকে আমি পেয়েছিলাম। সে মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ স্বীকার করে নাই, কিন্তু সে পাকিস্তানের ফরেন মিনিস্টার ছিল, সারা পৃথিবী ঘুরছে দেশের স্বাধীনতার বিপক্ষে। অবজারভার সাংবাদিকদের কারণে স্বাধীনতার পক্ষে ছিল। হ্যাঁ, তিনি, আপনি খেয়াল করে দেখেন, তিনি কিন্তু বাংলাদেশ স্বীকার করেননি মৃত্যুর আগ পর্যন্ত। আজ পর্যন্ত জামাত ইসলাম ৭১ সালের জন্য কোনো দুঃখ প্রকাশ করছে ইভেন এই যে জাতীয় পার্টি ইলেকশন করতে চায়, লেজ নাড়াইতেছে,
ক্ষমা চাইছে না এক গ্রুপ, আর এক গ্রুপ ইলেকশনের জন্য লাইন করতে চায়। তো আপনার তো জাতীয় পার্টিও বোঝে যে তারা অপরাধ করছে, কারণ অর্ধেক মন্ত্রী অর্ধেক অপোজিশন এমপি এইভাবে খেলছে না। এরা তো ফ্যাসিবাদের দোসরকে শক্তিশালী করছে ভয়ঙ্করভাবে, 14 দলের চাইতে এরা খারাপ কাজ করছে। সিট ভাগাভাগি নিয়ে কি করলো না, কি করে শেষে আমিরামি নির্বাচন হইলো না, হলো তো। তো এখন এই জন্য বলছি তারাও কিন্তু দুঃখ প্রকাশ করছে। আপনি বলতে পারেন যে জামাত ইসলামের নেতা কর্মী সমর্থক কারো কাছে শুনছেন যে 71 সালে জামাত ইসলাম ভুল করছে, এই কথাটা স্বীকার করছে? কেউ। তো সুতরাং কেমনে হবে? বাংলাদেশে যদি নির্বাচন করতে হয়, বাংলাদেশের সরকারের যদি দায়িত্ব নিতে হয়, বাংলাদেশ সরকার যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হয়, তাহলে বাংলাদেশকে স্বীকার করেই করতে হবে। আজিজ ভাই, তাহলে একটু হাজ্জাজ আপনার কাছে জানতে চাইব যে বিষয়টা এরকম যে এখন কথা বলা হচ্ছে যদি নির্বাচনটা নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়, ডক্টর ইউনূস কোনো কারণে সুষ্ঠু নির্বাচন করতে ফেল করে, সেখানে দুইটা অপশন আছে। একটা অপশন এখন বলছে কেউ জামাত এবং এক্সিস্টিং যারা তারা আহ্বান হবে, একটা বলছে যে অতীতীয় কোনো শক্তি ক্ষমতায় আসতে পারে, সেক্ষেত্রে ফেসিবাদীদের আরও সুবিধা পাওয়ার ফেরত আসার রাস্তা তৈরি হচ্ছে। এই জায়গাটাকে কীভাবে ব্যাখ্যা করবেন? দেখেন, আমি আপনাকে একটা জিনিস পরিষ্কার করে বলি, কোনো কারণে যদি নির্বাচন বিলম্বিত হয় বা নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, আজকে যারা এই যে নির্বাচনের বিরুদ্ধে কথা বলছেন এরাও কিন্তু অনেক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ ওই যে পুরনো যে ফ্যাসিবাদী শক্তি, হাসিনা আর কখনো ফেরত আসতে পারবে না, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, কিন্তু ফ্যাসিবাদী শক্তি এক রাতে মরে যায় না, না বসে থাকে না, তো আছে এক্স্যাক্টলি। সো এই শক্তিটা তখন দেশের অনেক বড় ধরনের ক্ষতি করতে পারে। এবং এই ফ্যাসিবাদী শক্তি এটাও ভুলে যেন না যে এই ফ্যাসিবাদী শক্তি যে এত শক্তিশালী হয়েছিল, এখানে বিদেশি ক্ষমতায়নও ছিল, এবং যেই বিদেশি ক্ষমতায়ন ছিল তারাও কিন্তু চুপচাপ বসে নেই। যেমন মনে করেন, আমি আপনাকে পরিষ্কার একটা কথা বলি, কিছুদিন আগে একটা অত্যন্ত দুঃখজনক একটা মর্মান্তিক একটা হত্যাকাণ্ড হলো মিটফোর্ডে, এবং এটা মর্মান্তিক ছিল, এটা নিয়ে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। কিন্তু এটা নিয়ে পরে মিডিয়াতে, স্পেশালি সোশ্যাল মিডিয়াতে যেই পুশটা আসলো, সেটা হঠাৎ করে দেখা গেল একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে। এবং এরপর গত মাসখানেক তো পার হয়ে গেছে বা একটু অধিক পার হয়ে গেছে তারপর। তো এর ভেতরে আমরা ওই যে আপনার সোশ্যাল মিডিয়া অ্যানালিসিস করে দেখলাম যে ওই যে একটা দলকে দোষারোপ করার যে প্রবণতাটা শুরু হয়েছিল, এইটার মেইন পুশ এসছিল পুরনো আওয়ামী যে মেশিনারি ছিল সোশ্যাল মিডিয়ার সেখান থেকে, এবং ওই যে বিদেশি যে একটা দেশ ক্ষমতায়ন করেছিল আওয়ামী লীগের, তাদের যে ডিসইনফরমেশন যে বিশাল মেশিনারি আছে, এগেন ওই ডিসইনফরমেশন মেশিনারি থেকে। তো ওখান থেকে আমরাও এখন একটু টনক আমাদের নড়েছে যে আমাদের এই যে এই ডিসইনফরমেশনগুলো আসলে শক্তভাবে কন্ট্রোল করতে হবে। বিকজ ওই যে আমাদের সামনের গণতন্ত্র বা সামনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য ওই ফ্যাসিবাদের দোসররা, স্পেশালি সোশ্যাল মিডিয়াতে এবং বিদেশি একটা দেশের ডিসইনফরমেশন মেশিনারি, তারা কিন্তু অতপ্রুতভাবে টায়ারলেসলি কাজ করে যাচ্ছে। এখন আমি জানি ভাই, জামাত ইসলাম যখন কথা বলছে, বা আমি মানি এটা যে জামাত ইসলাম যখন নির্বাচন বিরোধী কথা বলছে, তারা নিজেদের রাজনৈতিক ফয়দার জন্য কথা বলছে। আমি যদি মানি যে এনসিপি না বুঝে বলছে, যদি আমার কাছে মনে হয় এনসিপি না বুঝে, এনসিপি না বুঝে বলছে, বা তাদের পিছে যারা মুরব্বীরা আছেন, চিন্তক বা যারা আছেন, তারা খুব বুঝেই নাড়াচ্ছেন। ইনারা এই কাজগুলো করছেন জাস্ট নিজ ফয়দার জন্য। কিন্তু এই যে নিজ ফয়দা আনার এই প্রক্রিয়ার মাধ্যমে দেশকে দুর্বল করা হচ্ছে। ওই ফ্যাসিবাদী শক্তি আর ওই বিদেশি শক্তিদের কিন্তু আবার তাদের ক্ষমতায়নের একটা সুযোগ দেয়া হচ্ছে। এবং এই জায়গায় যদি তারা করেন, জামাতেরও ভুলে গেলে চলবে না যে ওই যে শক্তিটা ছিল ওটা কিন্তু জামাতকে আদর করে রাখে নাই, আগামীতেও আদর করে রাখবে না। এবং আমরা তো ভাই ভীতই, ইন দ্য সেন্স যে আমরা তখন সবচেয়ে বড় যুদ্ধ আমাদের করতে হয়েছে, আগামীতে হলেও আমাদের করতে হবে। এই কারণেই কিন্তু আমরা শক্তিশালী গণতন্ত্রের দিকে আরো জোরে সোরে ছুটে যেতে চাই। কারণ আইন শৃঙ্খলার অবস্থা দেখেন যে রাতারাতি সিলেটের সাদা পাথর খালি হয়ে যায়, এর আগে কখনো হয় নাই, খালি হয়ে যায়। ঐক্যমত আছে এখানে, ঠিক আছে না, স্যার ঐক্যমত কেন? ঐক্যমত কারণ আইন শৃঙ্খলা বাহিনী নাই, তার জন্য ঐক্যমতে আসতে পারছে। আইন শৃঙ্খলা সাহস পাইতেছে না যাইতে, ঐক্যমত হয়ে গেলে তার জন্যই তো সরকার দরকার। এবং মন্ত্রী মহোদয় বা মহোদয়া নিজে এসে বলছেন যে আমি মন্ত্রী হওয়ার আগে আরো ভালো করতে পারতাম, তাহলে ভাই আপনি এই পজিশন ছেড়ে দেন। ওনাকে আমি সম্মান দিয়ে বলছি যে আপনারও যদি মনে হয় যে মন্ত্রী অবস্থা থেকে এর বাইরে থেকে আপনি আরো ভালো করতে পারতেন, তাহলে আপনি এটা ছেড়ে দেন। সো এখন
এগেন যেটা বলছি যে মানে সঠিকভাবে নির্বাচনে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। এবং আমি আপনার শোর মাধ্যমেও জামাত, এনসিপি বা যারাই নির্বাচনের বিরুদ্ধে আওয়াজ তুলছে, আমি তাদের প্রতি একদম হার্টিয়েস্ট আবেদন জানাতে চাই যে দেখেন ভাই, আমরা বুঝি নির্বাচন আসছে, আপনারাও বেশি সিট চান ভাই, আমরাও বেশি সিট চাই, যে সত্যি কথা ভাই। আমি যদি 300টা সিট নিতে পারি, আমি কেন 300-র একটা কম নিব? কিন্তু সিট বেশি চাওয়ার আগে দেশেরটা দেখতে হবে। আমরা এই নিজেদের এই পলিটিকিং বা নিজেদের ওই আপনার কি বলে না পলিটিক্যাল প্রমোশন বা এগুলোর জন্য দেশকে আবার এরকম একটা নাজুক জায়গায় ঠেলে না দিই। আজিজ ভাই, একেবারে আপনার একদম শেষ দিকে এসছি, আপনার কাছে সময় যাবো যে তারা বলছে যে নির্বাচনের আগে সংস্কারের জুলাই সনদ বাস্তবায়নের দাবি থেকে তারা একটু সরে আসবে না। এদিকে বিএনপি আবার বলছে তারাও ছাড় দেবে না। না, আমি এই জায়গাটার যে অবস্থা তৈরি করবে, জুলাই সনদের সরকার বলছিল টাইম নিয়েছিল এনসিপির কাছে, তাদের এটা দাবি করা অপরাধ না। এখন আলোচনা চলছে এবং যে জুলাই সনদের যে খসড়াটাও করছিল সেখানে বিএনপি সালাউদ্দিন সাহেব কিন্তু বলেছে আমাদের আপত্তি নাই। এখন অ্যাকচুয়ালি তারা ওই জায়গায় থাকবে। এখন এনসিপি যদি এর ভিতরে গণপরিষদ নির্বাচন ধরে দেয়, ঢুকায় দেয়, পিআর ঢুকায় দিতে চায়, সব বিচার এখন করে ভালো আগে গণপরিষদ স্থানীয় সরকার নির্বাচন করে ভালো আগে, তো বিএনপি মানবে কেন? তার মানে নির্বাচন করো না। তোমরা আমেরিকান রাষ্ট্রদূতের সাথে দেখা করলা কেন? ঐক্যমত কমিশন কেন গেল? ওখানে কি? এই জন্যই সন্দেহ হয় যে তারা ইলেকশনে যেমন বেশি আনুপাতিক দিয়ে বেশি চাইতে চায়, তেমনি নির্বাচন পিছাইলেও তাদের লাভ নেই। তারা সরলভাবে চিন্তা করতেছে, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হবে। আপনি দেখেন, একটা জিনিস মনে রাখবেন, এখনো কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগ কিন্তু ব্যান্ড হয় নাই, দল হিসেবে নিষিদ্ধ হয়নি। এখন ধরেন আওয়ামী লীগের একটা নির্দোষ লোক আপনার আনুপাতিক নির্বাচন করলেন, দাঁড়ায় গেল, কি করবেন? তার তো রাইট, গণতান্ত্রিক অধিকার, কি করবেন আপনি? নির্বাচন করবে। এই যে জাতীয় পার্টি, তাদের অ্যাক্টিভিটিসও নিষিদ্ধ করেন নাই, এরা তো দুই ভাগ হয়ে গেছে। কই আবার বসে এক পক্ষ ক্ষমতা চাইছে, এরা যদি নির্বাচন করে কি করবেন? সেখানে যদি আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিয়ে দেয়, কি করবেন? এগুলো অনেকগুলো জটিলতা তো আছে। আবার এও হতে পারে যে শেখ হাসিনা সহ প্রধান 3 জনের বিচার হচ্ছে, সেই বিচারে রায় দিতে গিয়ে হয়তো আওয়ামী লীগকে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিল, রায়ে বলল, সেখানে সে নিষিদ্ধ করে দিতে পারে। কিন্তু আমার বক্তব্যটা একটি জায়গায় যে দেখেন, আওয়ামী লীগ কিন্তু বিবিসির রিপোর্ট, আওয়ামী লীগ কলকাতায় অফিস করেছে, অফিস থেকে ওখান থেকে সংগঠন, বাংলাদেশের সংগঠন নিয়ন্ত্রণ করছে, তারা বসে নেই। এবং আমি এখনো বিশ্বাস করি, এখনো যে পর্যায়ে আছে, ফ্যাসিবাদের পক্ষে বিপক্ষে যত দল আছে তাদের ঐক্য আছে। অর্থাৎ শেখ হাসিনা যদি উঁকি মারে সব দল এক হয়ে যাবে। কিন্তু নির্বাচনের ক্ষেত্রে নানান রকম ইস্যু কাজ করতেছে, নানান রকম। তারা বেশি সিট নিয়ে পার্লামেন্টে যেতে চায়, তারা হিজড়াকে নিয়ে পার্লামেন্টে যেতে চায়, তারা সেক্স ওয়ার্কার নিয়ে পার্লামেন্টে যাবে, তারা হিল ট্যাক্সের আদিবাসীদের লোক দেশটারে একেবারে তছনছ করে দিতে চায়। একবার তছনছ 71-এ করতে চাইছে, এখন করতে চায়। অত সহজ না। আচ্ছা, একটু ববিয়াজ ভাই, আপনি একদম শেষ 2 মিনিট আপনার। আমি বলছি যে আওয়ামী সমর্থকরা এখনো আছে, জি, এখনো আওয়ামী লীগের অফিস হচ্ছে, বড় একটা শক্তির পক্ষ থেকে আওয়ামী লীগকে হেল্প করা হচ্ছে। তো এই অবস্থায় আপনারা যারা ফেসিবাদের বিপক্ষে লড়েছেন, এই জুলাই অভ্যুত্থানের পক্ষ শক্তি, মানে আপনাদের কি আন্দোলন শেষ? মানে প্রথমত আমাদের আন্দোলন শেষ না, কারণ এগেন বিদেশি শক্তি, ফ্যাসিবাদী শক্তি সবকিছু একেবারে শেষ হয়ে যায়নি। তবে এখানে একটা জিনিস আমি পরিষ্কার করি, হ্যাঁ, আওয়ামী লীগ ঐতিহাসিকভাবে যেই দল, মানে আপনার যদি 49-এর আওয়ামী লীগ থাকা জরুরি ছিল না এই সময়। না, আমি বলছি 49-এর আওয়ামী লীগ আর হাসিনার আওয়ামী লীগ এক না। আমাদের যুদ্ধ কিন্তু হাসিনার আওয়ামী লীগের বিরুদ্ধে। সো অনেক লক্ষ লক্ষ হয়তো বা কোটি কোটি হয়তো আওয়ামী লীগ সাপোর্টার থাকতেই পারে, যারা হাসিনার আওয়ামী লীগ না, আওয়ামী লীগ সাপোর্টার, তারা জাস্ট হাসিনার আওয়ামী লীগ ওই আওয়ামী লীগের উত্তরসূরি বলে সাপোর্ট করতো। আই এম শিওর এখন বাংলাদেশে 18 কোটি জনতার কেউই হাসিনাকে পছন্দ করে না। সো ওই জায়গাটা থেকে আমরা হাসিনা আওয়ামী লীগ স্পেসিফিক। তবে হ্যাঁ, আপনি যেটা বললেন যে তারা তো মরে যায়নি, তারা এখনো এই দেশে অরাজকতা সৃষ্টি করতে চেষ্টা করছে, এবং তাদের এর আগে 15 বছর যারা সহযোগিতা করে ক্ষমতায় রেখেছিল তারাও আছে। যেমন ছোট্ট একটা বিট অফ ইনফরমেশন আপনাকে আমি দিই। হ্যাঁ, 4-5 তারিখ অগস্টের, গত বছর অগস্টের 4-5 তারিখ আওয়ামী লীগের বিশেষ 2 জন বড় নেতা, দুজনেই ধরা পড়েছেন, এখন জেলে আছেন, বিশেষ 2 জন বড় নেতা অতপ্রুতভাবে জড়িত ছিলেন সকল বিদেশি কূটনৈতিকদের সাথে আলোচনা করার। 5 তারিখ সকালবেলা
ওয়েস্টার্ন কূটনীতিকদের সাথে তারা বসেছিলেন তাদের দুজনের একজনের বাড়িতে 5 তারিখ সকালে, তখন খেলা অলমোস্ট 5 আগস্ট সকালে। জি, তারা বসেছেন আলোচনা করতে যে শেখ হাসিনা 48 ঘন্টার ভেতরে সরকার থেকে পদত্যাগ করে নতুন নির্বাচন ডিক্লেয়ার করবে, তারা যেন সহযোগিতা করে এই নতুন এই যে আপনার একটা কেয়ারটেকার ফরমেশনে যেতে, এইটা নিয়ে 5 তারিখ সকালে তারা বসেছে। সো মানে এই লোকজন, এই যে তারা শেষ মুহূর্তেও মানে ওই সময়ও তারা চিন্তা করছে, মানে তারা বাংলাদেশের জনগণ থেকে কতটা বিচ্যুত ছিল এবং তাদের লোকজন কিভাবে মানে কি ধরনের একটা মোহে বসবাস করতো, হয়তো এখনো করে। সো তাদের দ্বারা কোনো কিছু অসম্ভব, মানে যারা বাইরে আছেন এবং বেশিরভাগই বাইরে আছেন, 650 মতো হেফাজতে ছিলেন, তাদের কাউকে আর হেফাজত থেকে বেরোতে আমরা আর দেখিনি, অ্যাটলিস্ট আমরা শুধু তারপর বিদেশেই দেখি। হ্যাঁ, সো এই যে এই বিশাল সংখ্যক একটা শক্তি, এরা কিন্তু চুপচাপ বসে থাকবে না এবং এরা নর্মালও না, মানে এরা ওই যে বাস্তবতায় বিশ্বাসী না, এদের আচ্ছা এটা হয়ে গেছে সবাই ভারতে না। আছে, সবাই প্রায় ভারতে না না আছে। না না আজিজ ভাই, আমি আপনাকে পরিষ্কার বলছি, সবাই ভারতে নাই। এদের অনেক টাকা, অনেক জায়গায় এরা আছে। অনেকে 3-4 দেশ মিলে আছে। হ্যাঁ, এরা সবাই ভারতে নাই, অনেকেই ভারতে বারবার বেড়াতে আসে, অধিকাংশ। অনেকে ভারতে আছে। এরা অনেক টাকা চুরি করেছে এই দেশ থেকে। সো এদেরকে যদি আমরা নিউট্রালাইজ করতে চাই, আমাদের শক্তিশালী সরকার লাগবে। শুধু আমাদের রাজনৈতিক ঐক্যবদ্ধ হলে চলবে না, শক্তিশালী সরকার লাগবে, যার জন্য নির্বাচন।